এবি ডিভিলিয়ার্স এই নামটা শুনলে সবারই কিন্তু একটা টি-20 ক্রিকেটের কথা মনে পড়ে, যে উইকেটে চারের হাত দিয়ে চার ছক্কা হাঁকাবেন এবং খুব দুর্দান্ত ইনিংস খেলবেন, সেটা সবারই মনে পড়ে। কিন্তু এই এবি ডিভিলিয়ার্সের একটা টেস্ট ইনিংস আছে যেটা কিনা সবাই মনে রেখেছেন 2015 সালে দিল্লিতে। সেখানে একটা ম্যাচ ড্র করার জন্য কি না করেছেন, 297 বল খেলেছেন, রান করেছিলেন মাত্র 43। সেই ইনিংসটা এখনও ধরা হয় যে টেস্ট ক্রিকেটের অন্যতম একটা ইনিংস, যদিও টেস্টটা বাঁচাতে পারেনি, সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল। মাঝে মাঝে ব্যাটসম্যানদের টেস্ট মেজাজ বুঝে অথবা ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট করতে হয় এবং প্রত্যেকটা মুহূর্ত খেলতে হয় দলের জন্য, পুরো নিবেদন থাকতে হয় বা সেই পরিশ্রমটা থাকতে হয়। বাংলাদেশ দল কী করলো, মানে আজ যখন বাংলাদেশ দল ব্যাট করছিল তখন সেই কথাই মনে হয়েছে যে বাংলাদেশ দল কি করেছে বা কি করতে পারতো প্লেয়াররা। যদি দেখা যায় যে বাংলাদেশ দল 3টে উইকেট হারালো 36 রানে, এরপরে 90 রান পর্যন্ত কোনো উইকেট যায়নি, তারপর ব্যাটসম্যানরা যেটা করলো সেটা অবশ্যই অবিশ্বাস্য বলতে হচ্ছে, বা একেবারে হাস্যকর বললেও ভুল হবে না। কারণ যদি বাংলাদেশ দল সেই নিবেদন নিয়ে খেলতো, সে যে এবি ডিভিলিয়ার্স হতে হতো না, হয়তো বা সেরকম একটা নিবেদন নিয়ে খেলতো, চেষ্টা করতো, হয়তো বা বাংলাদেশ দল যে রান করেছে, যেভাবে হেরেছে, এইভাবেই হারতো, রানটাও এটা হতো, কিন্তু সেই নিবেদনটা থাকতো। হয়তোবা যেখানে বাংলাদেশ দল যে কয়টা ওভার খেলেছে সেই ওভারটা বাড়তো। সেই ম্যাচে সাউথ আফ্রিকা 143 ওভার ব্যাট করেছে, আর বাংলাদেশ দল যে ম্যাচটা হারছে সেখানে তো টোটাল সেই ওভারের থেকে কিছু বেশি খেলা হচ্ছে। সেই দিক থেকে একটা দিন বাংলাদেশ দলের হাতে 8টা উইকেট ছিল, যদি শান্ত রিভার্স সুইপ করে আউট না হতেন। সাদমান 50 করেছেন, দুর্দান্ত একটা ইনিংস বলতেই হচ্ছে, যে ভারতের মাটিতে প্রথম কোন ওপেনার 50 করেছেন। তারপরে কি করেছেন, তারপরে যেভাবে আউট হয়েছেন তাতে মনে হয় যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, সেরকম একটা ইনিংস খেলেছেন। এরপর লিটন দাস, সাকিব আল হাসান 2 ইনিংসে যেভাবে ব্যাট করেছেন তাতে টেস্ট মেজাজ বলা যাবে না, যদিও আমি এর আগে সাকিব আল হাসানকে ব্যাটিং নিয়ে ভিডিও করেছি, বলেছি যে টি-20তে টেস্টে অন্যদের তুলনায় ভালো ব্যাট করছেন, কিন্তু এবার এই টেস্টে সেটা মনে হয়নি, যদিও এটাই তার শেষ টেস্ট হতে পারে। এই যে ব্যাটিং অ্যাপ্রোচগুলো, এই অ্যাপ্রোচগুলোই অবশ্যই খারাপ লাগে, যে বাংলাদেশ দল টেস্টে ভালো করছে, পাকিস্তানে দুর্দান্ত করেছে, ভারতে প্রথম ইনিংসটা খুব ভালো করেছিল, এই ম্যাচেও প্রথম ইনিংসটা যে একেবারে খারাপ হয়েছে সেটাও বলা যাবে না। কিন্তু যখন ক্রুশিয়াল মোমেন্ট, যখনই একটা ম্যাচের মোড়টা ঘুরে যায়, তখন কেন বাংলাদেশ এমন করে, তখন কেন বাংলাদেশ নার্ভাস হয়ে এমনটা করে, অথবা নিজেরা ওভার কনফিডেন্ট হয়ে বা কী করার চেষ্টা করে হয়তো বা তারাও জানে না। কারণ আপনি যদি শান্তর আউট দেখেন, আপনি যদি সাদমানের আউট দেখেন, সাকিবের আউট দেখেন, সেই আউটগুলো অবশ্যই কষ্ট দেবে এবং তখন মনে হবে যে আসলে চেষ্টাটা নাই, চেষ্টাটা নাই। আমি যেটা বললাম এবি ডিভিলিয়ার্স দিয়ে শুরু করলাম, এই চেষ্টা করার পরেও কিন্তু সাউথ আফ্রিকা হেরে গেছে, তারপরেও সেই একটা ইনিংস কিন্তু একটা উদাহরণ হয়ে আছে। টেস্ট ক্রিকেটটা এমন, বাংলাদেশ দল পাকিস্তানের লিটন দাস যে ইনিংসটা খেলেছেন সেটা ছিল ইনিংস, সেটা ছিল টেস্ট ম্যাচ। সেখান থেকে যদি ম্যাচ জেতা যায় আপনি তখনই বুঝতে পারবেন টেস্ট ক্রিকেট মানে হচ্ছে উইকেটে পড়ে থাকা, কিন্তু বাংলাদেশের প্লেয়াররা সেই কাজটা অন্তত করতে পারেনি, একেবারেই পারেনি। প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সেই দোষে দেয়াই যায় বা কাঠগড়ায় তোলাই যায়। এই ম্যাচে বাংলাদেশ দল আর কি ভুল করেছে, আমার কাছে মনে হচ্ছে আর একটা বড় ভুল ছিল, বাংলাদেশ দল একটা দিন যে খেলা হচ্ছে ফুল ডে, তারপরে মানে পঞ্চম দিনের আগের দিনে যখন খেলা শেষ হয়েছে তখনই মনে হয়েছে যে ভারত ম্যাচটা জিতে গেছে, তাদের কনফিডেন্স, তাদের মাঠের অ্যাটিটিউডে মনে হয়েছে তারা জিতে গেছে, কিন্তু অন্যদিকে বাংলাদেশকে মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজে বাংলাদেশ দল হেরে গেছে, একেবারেই হেরে গেছে। কারণটা হচ্ছে আমি যখন দেখলাম যে পঞ্চম দিন বাংলাদেশ দল ব্যাট করতে নামছিল, হাতে 8টা উইকেট আছে, তখনও আপনি যদি খেয়াল করেন, এখনও যদি গিয়ে দেখেন যে সাদমান এবং মুমিনুলের ফেসটা, তখনই মনে হবে যে বাংলাদেশ দল সেখানেই হেরে গেছে। মানসিকভাবেই বাংলাদেশ দল যে হেরে যেতে পারে, হেরে যেতে যাচ্ছে, সেই বিষয়টা বাংলাদেশের মনের মধ্যে ঢুকে গিয়েছিল। একটা বড় চেষ্টা হয়নি যে এই ম্যাচটা বাংলাদেশ দল ড্র করতে পারে। সম্ভাব্য ওয়ে ছিল 2টা, যে বাংলাদেশ দল হারবে অথবা ড্র হবে, এই ম্যাচ বাংলাদেশ জিতবে না সেটা নিশ্চিত ছিল। সেই জায়গাতে বাংলাদেশ দল ভয় করে নেমেছে, সেই ভয়েতেই বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে। এবং এটা বাংলাদেশ দলের সাথে হয়, বাংলাদেশ দল আগে আগেই প্রেডিক্ট করে ফেলে এবং সেই ভয়টা নিয়ে ফেলে, সেই চাপটা নিয়ে ফেলে, এবং সেই কাজটাই হয়েছে। বাংলাদেশের ব্যাটিং দুর্দান্তভাবে, মানে হাস্যকরভাবে বাজে হয়েছে, অ্যাপ্রোচটা বাজে হয়েছে, চেষ্টা করেনি। অন্যদিকে যে অ্যাপ্রোচটা মানসিকভাবে যেটা বললাম সেখানে পিছিয়ে থেকেছে, এবং আর একটা ভুল হয়তো হয়েছে, সেটা একাদশে কেন খালেদ ছিল। এই জন্য ম্যাচ হেরেছে বা ড্র করেছে তেমন না, তবে তারপরেও মনে হয়েছে, প্রথম দিনেই বলেছিলাম যে যখন আপনার হাসান মাহমুদ আসে তখন একজন একেবারে দ্রুত গতি বোলার লাগতো, সেই ক্ষেত্রে হয় তাসকিন, না হয় নাহিদ রানা, তাদেরকে কাউকে কেন নেওয়া হলো না, এটা এখনও বড় প্রশ্ন। এবং সেই জন্যই কিন্তু একটা ইম্প্যাক্ট তো অবশ্যই পড়েছে, সেখানে ম্যানেজমেন্ট অথবা হাতুড়িকে দোষ দিলে ভুল হবে না। আমার মনে হয় বাংলাদেশকে ওই যে আগে হেরে যাওয়া
মানসিকভাবে আর হচ্ছে এই ব্যাটিং অ্যাপ্রোচ হেরে যেতে পারি আমরা, কিন্তু টেস্ট খেলছি, সেই অ্যাপ্রোচটা এখনও নিয়ে আসতে পারে, নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরও আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো করবেন। ধন্যবাদ।